হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে রঙ্গিলার আজকের পর্ব শুরু করছি। শুনতে থাকুন গান, তারপর শোনাবো একটি গল্প। তো সাথে থাকুন। হইয়া মায়া আপন করে সবাই করে চলো না কারো আপন হইলাম না। এই জীবনে কারো বুঝি আপন হইলাম না। এই জীবনে কারো বুঝি আপন হইলাম না। আমায় আপন আপন করে সবাই করে চলো না কারো আপন হইলাম না। এ জীবনে কারো বুঝি আপন হইলাম না। সোনার রঙ্গ হইল কালি খোয়াইলাম যৌবন ভাবনা থুইয়া তবু কান্দি পরের লাগি মন। সোনার রঙ্গ হইল কালা খোয়াইলাম যৌবন ভাবনা থুইয়া তবু কান্দি পরের লাগি মন। আমার সেই পাপ রেতে দিল বেদায় রে, সেই পাপ রেতে দিল ব্যথা প্রাণে সহে না কারো আপন হইলাম না। এ জীবনে কারো বুঝি আপন হইলাম না। ইতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল।
আপন হইলাম না এই জীবনে কারো বুঝি আপন হইলাম না আমার আপন আপন করে সবাই আপন আপন বলে সবাই করে চলো না কারো আপন হইলাম না এই জীবনে কারো বুঝি আপন হইলাম না কারো আপন হইলাম না কারো আপন হইলাম না কারো আপন হইলাম না। নমস্কার, রঙ্গিলাতে আপনাদের স্বাগত। কাউকে সভায় গুণবান বলে ঘোষণা করে পরে তাকে আসামি প্রতিপন্ন করলে নিজেরই বুদ্ধির দুর্বলতা প্রকাশ পায়। আরেকটি নীতিবাক্য বলেছিলাম, ভালো করে দেখে শুনে ও জেনে অর্থাৎ পরীক্ষা না করে কোনো কাজ করলে শেষে অনুতাপ করতে হয়। চলুন তাহলে আজকের গল্পটিতে কিভাবে এই দুটি নীতিবাক্য প্রযোজ্য হচ্ছে সেই নিয়ে বলি। গল্পটি শুনুন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। গল্পটির নাম দন্তিল ও গৌরম্ভ। বর্ধমান নগরে দন্তিল নামে এক ধনী বণিক বাস করত। দেশে বিদেশে বাণিজ্য করে সে যত ধন দৌলত আয় করত তার একটা বড় অংশ দেশের লোকের মঙ্গলের জন্য খরচ করত। যেখানে জলের কষ্ট সেখানে দিঘি খনন করে দিত। ছেলে মেয়েদের লেখাপড়া শেখার জন্য স্কুল কিংবা যাতায়াতের পথঘাট তৈরি করে দেওয়া, এমনি নানা কাজ সে লোকের উপকারের জন্য করত। সবচেয়ে বড় কথা, বিপদে আপদে কেউ তার কাছে হাত পাতলে কখনো বিমুখ হতো না। তাই দেশের মানুষ যেমন দুহাত তুলে তাকে ধন্য ধন্য করত, তেমনি ভালোবাসত। দেশের লোকের উপকার করতে গিয়ে পাছে না রাজার কোপে পড়তে হয়, তাই দন্তিল রাজাকেও খুশি রাখার চেষ্টা করত। প্রতিদিন সকালে দরবারে গিয়ে রাজাকে প্রণাম জানিয়ে কুশল সংবাদ নিয়ে আসত। দন্তিলের রাজভক্তি দেখে রাজাও সন্তুষ্ট ছিলেন আর তাকে খুব খাতিরও করতেন। এভাবে নিজের বুদ্ধি ও কাজের জন্য ধনী বণিক দন্তিল দেশের রাজা প্রজা সকলেরই প্রিয়পাত্র হয়ে উঠেছিল। সেবার নিজের বিয়ে উপলক্ষে দন্তিল বর্ধমান নগরের সব লোককে নিমন্ত্রণ করে ভুরিভোজ খাওয়ালো। রাজবাড়ির রাজা রানী থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত সকলেই বিয়ের ভোজে উপস্থিত হয়েছিল। দন্তিল নিজে দাঁড়িয়ে থেকে অতিথিদের অভ্যর্থনা করেছে, কিন্তু এর মধ্যেই সে করে ফেলল একটা ভুল কাজ। রাজবাড়ির অন্দরমহলের এক ভৃত্য, তার নাম গৌরম্ভ, নিমন্ত্রণ পেয়ে সেও এসেছিল বিয়ে বাড়িতে। খেতে বসার সময় সে বেচারা একটু গোলমাল করে ফেলল। রাজপুরোহিতের বসার জন্য যেখানে জায়গা করা হয়েছিল, গৌরম্ভ ভুল করে সেখানে বসে পড়েছিল। তাতে রেগে গিয়ে দন্তিল সবার সামনেই তাকে অপমান করে তাড়িয়ে দিল। আর সব যেমন তেমন অপমানের কথা মানুষ সহজে ভুলতে পারে না। তাই রাগে ফুঁসতে ফুঁসতে গৌরম্ভ প্রতিজ্ঞা করল, এই অপমানের প্রতিশোধ সে নেবে। সামান্য ভৃত্য বটে সে, কিন্তু রাজবাড়ির ভৃত্য তো বটে। মনে মনে একটা মতলব এঁটে সে সুযোগের অপেক্ষা করতে লাগলো। একদিন
সবে ভোর হয়েছে। গৌরম্ভ গেছে রাজা মহাশয়ের ঘর পরিষ্কার করতে। রাজামশায়েরও উঠবার সময় হয়েছে। গৌরম্ভ মেঝে ঝাড় দিতে দিতে নিজের মনে বিড়বিড় করতে লাগলো, রাজা মহাশয়ের আশকারা পেয়ে দন্তিল বণিকটা খুবই বাড়াবাড়ি শুরু করেছে। যখন তখন অন্দরে চলে আসছে আর রানীমার সঙ্গে যে কী সব ফিসফিস গুজগুজ করছে বুঝতে পারছি না। ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। রাজামশাইয়ের ঘুম পাতলা হয়ে এসেছিল। তিনি বিছানা থেকে গৌরম্ভর কথাগুলো শুনে রেগেমেগে উঠে বসলেন। বাইরের একজন লোক গোপনে রানীর সঙ্গে এসে কথা বলছে, অথচ তিনি কিছুই জানতে পারছেন না, এ তো অন্যায় কথা। গৌরম্ভকে ডেকে রাজামশাই জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, শুনলাম দন্তিলের নামে কি বলছিলিস? কি হয়েছে বলতো? গৌরম্ভ হাতের ঝাড়ন ফেলে আধ হাত জিভ বার করে দু কান মোলে বলে উঠল, আমার ভুল হয়ে গেছে মহারাজ। কাল রাতে ভালো ঘুম হয়নি কি না, কেবলই ঝিমুনি পাচ্ছে। ঘুমের ঝোঁকে কি বলতে কি বলে ফেলেছি মনে নেই। রাজামশাই তখনকার মতো চুপ করে গেলেও তার মনে কিন্তু খটকা লেগে রইল। দন্তিলকে সেদিন থেকে তিনি বিষ নজরে দেখতে লাগলেন। রোজই সকালে দন্তিল তার কুশল জানতে আসে। একদিন একটা সাধারণ কথায় তাকে অপমান করে দরবার থেকে বার করে দিলেন। রাজামশাইয়ের ব্যবহারে দন্তিল খুবই বিস্মিত হলো, দুঃখও পেল। সে মাথা নিচু করে বাড়ি ফিরে এলো আর ভাবতে লাগলো কী কারণে রাজামশাই তাকে এভাবে অপমান করলেন, কিন্তু ভেবে ভেবে কোনো কারণই খুঁজে পেল না। দুদিন পরে রাজামশাই কোনো কারণে ভুল করে ফেলেছেন ভেবে সে এলো তার সঙ্গে দেখা করতে। দন্তিল জানতো না যে রাজবাড়িতে ঢোকা তার বারণ হয়েছে, তাই সিংহ দরজার প্রহরীরা তার পথ আটকালো, বলল ভেতরে ঢোকার হুকুম নেই। রাজভৃত্য গৌরম্ভ কাছেই ছিল। সে মুখে বাঁকা হাসি নিয়ে এগিয়ে এসে প্রহরীদের বলল, সর্বনাশ করেছিস কি তোরা? এই বণিক হচ্ছে রাজামশাইয়ের আপনার লোক। একে ভেতরে ঢুকতে না দিলে জানিস আমার মতো তোদেরও গলা ধাক্কা খেতে হবে। এই বলে সে সেখান থেকে সরে গেল। দন্তিল বুদ্ধিমান, গৌরম্ভর কথাটা খট করে তার কানে লেগে গেল, আর সেই মুহূর্তে ভোজের দিনের ঘটনাটা তার মনে পড়ে গেল। সে পরিষ্কার বুঝতে পারল তার রাজ দরবারে অপমান হওয়ার পেছনে নিশ্চয় গৌরম্ভর কোনো কারসাজি আছে। বাড়ি ফিরে আস্তে আস্তে সে ভাবতে লাগলো, ভুল আমিই করেছিলাম। আমার মনে রাখা উচিত ছিল রাজার যে সেবা করে সে যত নগণ্য সাধারণ হোক তাকেও মান দেওয়া কর্তব্য, কিন্তু আমি করেছিলাম গৌরম্ভকে অপমান। তার প্রতিশোধই হয়তো সে নিল। সেদিন বিকেলেই দন্তিল গৌরম্ভকে খবর দিয়ে আনিয়ে খুব খাতির করে বসালো। তারপর একজোড়া মূল্যবান কাপড়, কিছু টাকা আর মিষ্টির হাঁড়ি তার হাতে তুলে দিয়ে বলল, ভাই, সেদিন রাজপুরোহিতের জায়গায় বসে পড়েছিলে বলে তোমাকে ঝোঁকের মাথায় কি বলে ফেলেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। খাতির যত্ন আর ভেট পেয়ে গৌরম্ভর রাগ পড়ে গেল। সে খুশি হয়ে বলল, শেঠজি, আজ আপনি আমাকে সম্মান দেখালেন, আমিও মন থেকে সব কিছু মুছে ফেললাম। এবারে রাজামশাইও আপনার প্রতি প্রসন্ন হবেন। শেঠজি, বুদ্ধির জোরে সবই করা যায়। পরদিন ভোর ভোর সময়ে নিয়ম মতো গৌরম্ভ গেল রাজামশাইয়ের ঘর পরিষ্কার করতে।
রাজামশাই তখনও শুয়ে, তবে উঠি উঠি করছেন। এমন সময় তিনি শুনতে পেলেন গৌরম্ভ নিজের মনে বকবক করছে, ছি ছি, রাজামশাইয়ের কি আক্কেল, পায়খানায় বসে শশা খান, লোকে শুনলে বলবে কি। শুনে তো রাজামশাইয়ের হয়ে গেল। তিনি তড়াক করে খাটে উঠে বসলেন। রাগে তার চোখ জ্বলছে। গৌরম্ভকে ডেকে বললেন, এই হতভাগা, কি যা তা বকবক করছিস? অমন কুচ্ছিত জায়গায় আমি শশা খাচ্ছি, তুই দেখলি কবে? বল শিগগির, নইলে তোকে শুলে চড়াবো। গৌরম্ভ অমনি হাতের ঝাড়ন ফেলে আধ হাত জিভ কেটে দোকানে হাত চেপে ধরে বলল, মাপ করুন মশাই, রাতে ঘুম হয়নি, ঘুমের ঝোঁকে বকবক করছিলাম, কি বলেছি কিছুই মনে নেই। রাজামশাই থমকে গিয়ে বললেন, তাই বল হতভাগা। রাজামশাইয়ের রাগ পড়ে গেল, কিন্তু খটকা রয়ে গেল মনে। তিনি ভাবতে লাগলেন, জন্মে কখনো আমি পায়খানায় বসে শশা খাইনি, হতভাগা গৌরম্ভটা দেখছি ঘুমের ঝোঁকে বড্ড আবোল তাবোল বকে। দন্তিল সম্বন্ধেও নিশ্চয় তাই বলেছিল। কথাটা যে মোটেও সত্য নয় এখন বুঝতে পারছি। বিনা দোষেই দন্তিলকে সেদিন অপমান করলাম। কাজটা মোটেই ভালো হয়নি। তার মতো মানুষের পক্ষে কখনো অন্যায় কাজ করা সম্ভব নয়। সে আমার পরম হিতৈষী, প্রজাদেরও উপকারী বন্ধু। সেদিনই দরবারে গিয়ে তিনি দন্তিলকে ডাকিয়ে এনে সমাদর করে পাশে বসালেন। তারপর দামি উপঢৌকন তার হাতে তুলে দিয়ে নিজের আগের দিনের ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করলেন। এভাবে রাজদরবারে দন্তিল তার আগের সম্মান ফিরে পেল। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর কোনো স্পেশাল গল্প যদি আপনাদের মনে হয় যে শুনবেন, বা কোনো রহস্যের ঘটনা যদি শুনতে চান, তো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি অবশ্যই অবশ্যই সেগুলো আপনাদের শোনানোর চেষ্টা করব। আজকে আসি তাহলে, আবার দেখা হবে।